নমস্কার, আমি হৈমন্তী ব্যানার্জি, বাংলা আবারের সভাপতি। বাংলা আবার একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আমরা বাংলা আবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপর নানান অনুষ্ঠান গত 3 বছর ধরে করে আসছি। আমরা 2024-এর একেবারে শেষ ভাগে এসে পৌঁছেছি। বাংলা আবারের একটা সমীক্ষা আমরা আজকে করব যে পৃথিবীতে, ভারতবর্ষে এবং বাংলাতে কি সব ঘটনা ঘটছে এবং ঘটেছে এই গত 1 বছর ধরে। এবং বাংলা আবারে আজকে আমার সাথে রয়েছেন শ্রী কাঞ্চন ব্যানার্জি, আমাদের বাংলা আবারের প্রধান পৃষ্ঠপোষক। নমস্কার সবাইকে। বাংলা আবারের পক্ষ থেকে আমিও আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ হৈমন্তীকে। আমরা দুজনে বস্টন থেকে, সুদূর বস্টন থেকে আপনাদের কাছে আজকে এসেছি। আজকে এই বিশেষ অনুষ্ঠানে আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেষ অবধি থাকবেন। গোটা বিশ্বে 2024 সালে বহু রকম ঘটনা ঘটেছে। বেশিরভাগই আপনাদের জানা আছে যে বড় বড় ঘটনা কি কি ঘটেছে, তো সেটার ডিটেলস আমরা যাব না, কিন্তু যে ঘটনাগুলো আমাদের উপর প্রভাব ফেলেছে সেই ঘটনাগুলোর উপর আমরা একটু বেশি ফোকাস দেব। প্রথমত আপনারা সবাই জানেন যে ইউক্রেনের যুদ্ধ আগেই শুরু হয়েছে এবং রাশিয়া এবং ইউক্রেনের কে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্ট করেছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ এখনো চলেছে, শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আজকে একটা ঘটনা ঘটেছে, তার সঙ্গে হয়তো ইউক্রেনের কিছু যোগ আছে। আজারবাইজানের একটি প্লেন ক্র্যাশ করেছে। সেই প্লেনের বলা হচ্ছে একটা তত্ত্বে যে এটা নাকি রাশিয়ার তরফ থেকে ওটাকে নামানো হয়েছে। বাট আমরা হয়তো জানতে পারবো, কিন্তু দুঃখের বিষয় এতগুলো মানুষের জীবন চলে গেল, তার জন্য আমরা শোক প্রকাশও করি। ইউক্রেন ছাড়াও আরো বড় বড় অনেকগুলো ঘটনা ঘটেছে, যেটা আপনারা জানেন যে ইসরায়েলের উপর হামলা হয়। প্রথমে গাজা স্ট্রিপ থেকে আক্রমণ হয়, তারপরে ইরান থেকে বহু মিসাইল ছোড়া হয় ইসরায়েলের উপর, ছোট্ট একটি দেশ। এবং সেই সময়ে ইসরায়েল নানাভাবে গাজা স্ট্রিপ, লেবানন, সিরিয়া নানা জায়গায় আক্রমণ চালায় এবং ইরানেও চালায়। সেই যুদ্ধ থামেনি, এখনো চলেছে, তার সঙ্গে ইউক্রেনও চলেছে। এই সময় এই বছরের নভেম্বর মাসে মানে প্রায় সারপ্রাইজ হিসেবে অনেকেই আশা করেননি যে ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার প্রেসিডেন্ট হবেন। কারণ এটা আমেরিকার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ঘটেছে, যেটা কিনা যে একজন যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন পরের বার হেরে গেছিলেন এবং আবার ফিরে এসছেন, এটা আমেরিকার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ঘটেছে। তো মানে অপ্রত্যাশিত বলা যায় অনেকখানি। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এসেছেন। আবার একই সঙ্গে আরেকটা বড় ঘটনা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে ঘটে চলেছে, যেখানে আগস্ট মাসে একটা কুই বলুন, ছাত্র আন্দোলনই বলুন বা কারোর করানো বলুন, বাংলাদেশের যে 71 সালে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর ভারতবর্ষের সহায়তায় যে একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল, কিছু মানুষ হয়তো বিদেশি শক্তির মদতে তারা সেই 71-এর ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করছে। যে ভাষা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের, সেই 71-এর মুক্তিযুদ্ধ উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলার উপরে, এবং ইসলামিস্ট যারা পাকিস্তানের এজেন্ট, যারা রাজাকার, তারা সবাই চেষ্টা করেছিল যেই 71-এর লড়াইটা যেন বাঙালিরা, বাংলাদেশের মানুষরা না যেতে। কিন্তু অবশেষে দেখা গেল যে 71-এর যুদ্ধে সেই বহু মানুষের নিধন, লক্ষ লক্ষ বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধদের নিধন, তাদের উপর অত্যাচার, তাদের রেপ, এর একটা অকল্পনীয় একটা ইতিহাস, যার ইতিহাস এখনো পৃথিবী ভালো করে জানে না। যাই হোক, সে ঘটনা তো ঘটে গেছে।
এখন যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, সেটাও তো আমাদের বাঙালি ভাই বোন, মা বাবা, তাদের উপর, হিন্দু তাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেইগুলোও আমরা বাঙালিরা অত্যন্ত কষ্ট পাচ্ছি। ভারত সরকার, আশা করছি এর একটা কিছু বিহিত একটা খুব তাড়াতাড়ি হবে। যে আরজি করের ঘটনা, আমাদের একটা মেয়ে, ডাক্তার মেয়ে, অত্যন্ত প্রতিভাময়ী তিলোত্তমা, তার স্বপ্নকে অসম্পূর্ণ রেখে তাকে চলে যেতে হয়েছে এবং অত্যন্ত কষ্ট করে ওকে মারা গেছে সে। তিলোত্তমার যে ঘটনা, সেটা আমাদের বাঙালিদের অত্যন্ত প্রভাবিত করেছে। হ্যাঁ, 1947 সালের যে স্বাধীনতার পর এই প্রথম এত মানুষ প্রতিবাদে পথে নেমেছিলেন, কিন্তু সেই বিচার এখনো শেষ হয়নি। বিচার যে প্রক্রিয়া সেটা শেষ হয়নি, সিবিআই এর হাতে আছে এবং তথ্য অনেক বিকৃত করা হয়েছে, তথ্য নষ্ট করে ফেলা হয়েছে। তার জন্যই হয়তো সিবিআই এর এত দেরি হচ্ছে, সেটা আমরা জানি না। তো এটা একটা খুবই দুঃখজনক ঘটনা এবং এরই মধ্যে বাঙালি সমাজ, বাংলার, পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, ডাক্তাররা এবং সাধারণ মানুষ এর প্রতিবাদে অনেক মিছিল, মিটিং এবং প্রতিবাদ সভা করেছেন। এটা থেকে বোঝা যায় যে জাতিসত্তা এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি বাঙালির মধ্যে। সেই যে বিপ্লবী স্পিরিট যেটাকে বলা হয়, সেটা এখনো রয়েছে কিছুটা। ইতিমধ্যে 24 পরগনায় একটি খুবই কম বয়সের একটি বালিকা, 9 বছরের বয়সের বালিকার ধর্ষণ যে করেছিল, তাকে এখন মৃত্যুদণ্ড দিয়েছে আমাদের মাননীয় কোর্ট। তো সেটা একটা ওই দুঃখের মধ্যে একটা সুখের খবর যে একজন শাস্তি পাচ্ছে। তবে আশা করা যায়, আমরা সবাই আশা করে আছি যে 25 সালে যেন এই আরজি করের তিলোত্তমার যে মর্মান্তিক ঘটনা, তার যারা পিছনে যারা দোষী, তারা সবাই যেন ঠিক মতো শাস্তি। বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য, বাংলার গৌরব, বাংলার শিল্প আমরা ভুলে যাচ্ছি। বাংলার যে গৌরব, বাংলার বিজ্ঞান, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। তো সেই সব ব্যাপার নিয়ে বাংলা আবার অত্যন্ত তৎপর হয়ে এইসবের উপর এসব বিষয় নিয়ে আলোচনা করা এবং বাঙালি বিপ্লবীরা যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন, যাদের অবদান আমরা ভুলে যাচ্ছি এখন, যে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু তাদের বলিদানে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের অনেক কষ্টের স্বাধীনতা। তো সেই বিপ্লবীদের আমাদের ভুলে গেলে চলবে না। বাংলা আবার সারা বছর ধরে প্রত্যেক শনিবারে বিপ্লবীদের উপর এবং তাদের জন্মভিটেতে গিয়ে নানান ধরনের অনুষ্ঠান বাংলা আবার করেছে। বাংলা আবার দুর্গোৎসব পালন করেছে। যারা দুর্গাপুজোর সময় বিভিন্ন শিল্পীরা যারা নানান রকম ভাবে দুর্গাপুজোয় মা দুর্গাকে সাজান, যারা পিছনে থাকেন, তাদেরকে আমরা রিকগনাইজ করেছি এবং আরো অনেক অনুষ্ঠান করেছি। যেমন জাদুঘর, ভারতীয় জাদুঘরে স্কুল স্টুডেন্টদের নিয়ে যাওয়া, তারা পরিদর্শন করেছে জাদুঘর, সেখানে বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে। রাজভবনে বাচ্চা ছেলে মেয়েদের, স্কুলের স্টুডেন্টদের নিয়ে যাওয়া হয়েছে, রাজভবন ট্যুর করা হয়েছে। এইরকমই অনেক রকমের প্রোগ্রাম আমরা সারা বছর ধরে করছি। আমাদের আর একটা বিশেষ প্রোগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে কলকাতা বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেটাও আমাদের গত বেশ কয়েক বছর ধরে হচ্ছে। তো এই প্রোগ্রামগুলো আমাদের বাংলাকে জানার, বাংলার গৌরবকে ফিরিয়ে আনার এবং বাংলাকে সবার মধ্যে তার ঐতিহ্য এবং ইতিহাসকে ছড়িয়ে দেওয়ার। খুব ভালো। আমিও বাংলা আবারের সঙ্গে সংযুক্ত হতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করি। আমি যেভাবে পারি এটাতে সাহায্য করার চেষ্টা করি বাংলা আবারকে। বাংলা আবারের আমেরিকার শাখা আছে এবং
ভারতের শাখা আছে যেটা কলকাতায়। আমাদের প্রচুর আমাদের সহকর্মী যারা অনেক দিন ধরে কাজ করে চলেছেন। তো আশা করছি আমাদের এই প্রচেষ্টা সফল হবে আপনাদের সবার সাহায্যে। আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমরা এখন মোটামুটি ইতিহাস যেভাবে বেরিয়ে আসছে তার থেকে বোঝা যাচ্ছে যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা অ্যাকচুয়ালি ঠিকমতো লেখা হয়নি বা উদ্দেশ্যমূলকভাবে লেখা হয়েছিল কোনো কোনো গোষ্ঠী বা পরিবারের মানে তাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। এবং সেখানে যে গান্ধীজির অসহযোগ এবং কংগ্রেস পার্টির অসহযোগ আন্দোলন থেকেই যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, সেই তত্ত্বটা আস্তে আস্তে ওটাকে মনে হচ্ছে না যে অতখানি সত্য। যতখানি সত্য যে বিপ্লবীরা যারা শুরু করেছিলেন, সেই ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে তারও আগে থেকে অনুশীলন সমিতি এবং অন্যান্য বিভিন্ন বিপ্লবীরা যে কাজ করেছিলেন, যার শেষটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের মহানায়ককে নিয়ে। তো তার কথা আসছি। তো তার আগে বলে রাখাই ভালো যে স্বামী বিবেকানন্দ যখন ঢাকায় গেছিলেন, সেই সময় বেশ হেমচন্দ্র বা বেশ কিছু তখনকার খুবই ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে উনি দেখা করেছিলেন। এবং অনেকেই জানেন না, স্বামী বিবেকানন্দ তখন বলেছিলেন আমাদের এখন বোম বানাতে হবে। তো সেই যে বার্তাটা দিয়েছিলেন, তারপরে বিভিন্ন রকমের বিপ্লবী সংস্থা, অনুশীলন সমিতি, যুগান্তর, এই সমস্ত হয়েছিল শুরু। এবং সেই সূত্রে সেই সময়ে যারা বিপ্লবী ছিলেন, এই ডিসেম্বর মাসটা একটা বিশেষ মাস। কোনো হয়তো কাকতালীয় ভাবেই হবে, হয়তো বহু বিপ্লবীর এই মাসে, ডিসেম্বর মাসে হয় জন্ম বা মৃত্যু হয়েছে। তার মধ্যে কয়েকজনের কথা বলি। বিপ্লবী অনন্ত সিং, তিনি ডিসেম্বরের 1 তারিখে জন্মেছিলেন 1903 সালে। বীরাত্মা ক্ষুদিরাম বোস, তিনি 23 ডিসেম্বর জন্মেছিলেন 1889 সালে। আমি বীরাত্মা কথাটা বিশেষভাবে উল্লেখ করছি যে শহীদ কথার একটা অন্য রকমের মানে আছে। তো যদিও এটা খুবই প্রচলিত শব্দ, শহীদ কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে আরবি শব্দ এবং মানে হচ্ছে যারা ধর্মযুদ্ধে মারা যায় তাদেরকে শহীদ বলা হয়। তো আমরা যদি আমাদের ভারতীয় একটি শব্দ, খুবই ভাষার মধ্যে একটা তাৎপর্যপূর্ণ যে একটা সংস্কৃত শব্দ, সেটা হচ্ছে বীরাত্মান। তো আমরা এনাদের বীরাত্মা বলতে পারি বাংলাতে। বীরাত্মা ক্ষুদিরাম বোস। তারপরে 15ই আগস্ট 6 ডিসেম্বর জন্মেছিলেন দীনেশ গুপ্ত, তিনি বিনয় বাদল দীনেশ। তারা তিনজনের রাইটার্স বিল্ডিং অ্যাটাক করার পর ওনাদের ফাঁসি হয়েছিল। বিনয়ের জন্ম, দীনেশের জন্ম 6 ডিসেম্বর, বাদলের জন্ম 8ই ডিসেম্বর। তারপরে প্রফুল্ল চাকির কথাও আমরা অনেকে শুনেছি। প্রফুল্ল চাকিরও জন্ম ছিল 10ই ডিসেম্বর। বিনয় বসুর মৃত্যু হয়েছিল এই ডিসেম্বর মাসে। বিনয় বাদল দীনেশের মৃত্যু 13ই ডিসেম্বর। আরেকজন বীরাত্মা যার কথা আমরা অনেকেই হয়তো শুনিনি, তিনি ছিলেন শ্রীরামপুরের বীরাত্মা গোপীনাথ সাহা, যিনি ব্রিটিশ সাম্রাজ্যকে অলমোস্ট হেলিয়ে দিয়েছিলেন এবং কংগ্রেসের মধ্যে একটা বিরাট ফাটল ধরিয়ে দিয়েছিলেন যে আমরা নরমপন্থী হব না চরমপন্থী হব, গান্ধী ভার্সেস অন্যরা, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। চিত্তরঞ্জন দাস একদিকে, আরেকদিকে গান্ধী। সেটা গোপীনাথ সাহার জন্ম ছিল 16ই ডিসেম্বর। রাজেন্দ্রনাথ লাহিড়ী, তার মৃত্যু হয়েছিল 17ই ডিসেম্বর। বিপ্লবী শচীন্দ্রনাথ বক্সী, তারও জন্ম 25শে ডিসেম্বর। আর আমাদের পরম পূজ্য বিপ্লবী তখন ছিলেন, পরে তিনি ঋষি অরবিন্দ হন। ঋষি অরবিন্দের জন্ম মৃত্যু হয়েছিল 5ই ডিসেম্বর 1950 সালে। তো এরকম আরো অনেকেই হয়তো জন্মেছেন, কিন্তু যারা প্রমিনেন্ট তাদের কয়েকজনের কথা উল্লেখ করলাম। কিন্তু আরেকজন যার কথা না বললেই চলে না 25শে ডিসেম্বরের কথায় আসলে। 25শে ডিসেম্বর বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী, এই 25শে ডিসেম্বর হলো শতবার্ষিকী। উনি বেঁচে থাকলে উনি 100 বছর বয়স হতো। আর আজকে গতকাল আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংও দেহ রেখেছেন এবং তার জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি জানি। দুই প্রধানমন্ত্রীর জন্যই আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই, তাদের আত্মা, তাদের পুণ্যাত্মার জন্য আমরা প্রার্থনা করি। তো এই তো 25 সাল এইভাবে চলে গেল, 24 সাল এইভাবে চলে গেল। তো এইবার এই 24, এই যে 25শে ডিসেম্বরের আরো কিছু ব্যাপার আছে, তো একটু বলো তুমি 25শে ডিসেম্বর নিয়ে। তুলসী, হ্যাঁ, 25শে ডিসেম্বর তুলসী পুজো, তুলসী তিথি।
তুলসীর মাহাত্ম্য আমরা জানি। আমরা এখানেও মানে বস্টনেও আমরা তুলসী ঘরে রাখি, তুলসীকে পুজো করি, কেননা তুলসীর অনেক আয়ুর্বেদিক গুণ আছে। তুলসীকে অত্যন্ত একটা পবিত্র উদ্ভিদ বলে মানা হয়, এবং আমাদের বাংলাতে প্রত্যেকের ঘরে ঘরে তুলসী মঞ্চ আছে। তুলসী এবং বাংলা বাড়ির তরফ থেকে আমরা এবার আর একটা প্রজেক্ট করেছিলাম, সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে আমরা তুলসী গাছ এবং গীতাও দেয়া হয়েছে। এটা ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির সঙ্গে জয়েন্টলি করা হয়েছে। 25শে ডিসেম্বর যে জন্য সব থেকে বিখ্যাত পৃথিবীর বুকে, সেটা হচ্ছে যে বলা হয় ওই দিন নাকি যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। ঐতিহাসিক বা কোনো আর্কিওলজিক্যাল প্রমাণ ঠিক নেই যে যীশু খ্রিস্ট ওই দিনে জন্মেছিলেন। অ্যাকচুয়ালি অনেকে মনে করেন উনি মার্চ মাসে জন্মেছিলেন, যদি আদৌ উনি জন্মেছিলেন এই সময়, তো সেটা বলা হয়। তো যাই হোক, বড়দিন 25শে ডিসেম্বর মানে বড়দিন মানে কি সব থেকে ছোট মানে বড় রাত্রি, সেখান থেকে শুরু হলো নতুন বছর, নতুন দিন। তো সেই জন্য 25শে ডিসেম্বরকে বড়দিন বলা হলো। তুমি যে বইটা লিখেছো তাতেও কিছুটা উল্লেখ আছে যীশু খ্রিস্টের উপর। অনেকেই জানতে আগ্রহী এবং আমাদের জানিয়েছেন যদি আমরা কিছুটা উনার, যেহেতু 25শে ডিসেম্বর উনার জন্মদিন হিসাবে আমরা মানি এবং সারা বিশ্বে সেটা পালন করা হয়, তো সেই ক্ষেত্রেই অনেকেই আমাদের বলেছেন যে আমাদের এই আলোচনাতে যদি উনার সম্বন্ধেও আমরা খানিকটা টাচ করি আর কি। হ্যাঁ, যারা বড়দিন পালন করেন তাদের সবাইকে শুভেচ্ছা বড়দিনের। এখানে এই যীশু খ্রিস্টের জীবনে যাওয়ার আগে একটু বলে নিই যে সারা পৃথিবীতে নানা ধরনের আধ্যাত্মিক সামাজিক সমাজ ছিল, যাদেরকে বলা হয়তো পেগান। পেগান কথাটার মানে হলো যে যারা প্রকৃতিকে পুজো করে, প্রকৃতিকে সম্মান করে, রক্ষা করে এবং ঈশ্বরের অস্তিত্ব সমস্ত জায়গায় দেখতে পায়। এইটা মোটামুটি পেগান যারা, তাদেরকে বলা হয়। যখন এই খ্রিস্ট ধর্মের যখন প্রভাব সারা পৃথিবীতে বাড়তে থাকে, যখন ইউরোপ থেকে এটা সারা বিশ্বে ছড়াতে শুরু করে, তখন যেখানে যেখানে এই পেগান কালচার ছিল অথবা স্থানীয় কালচার ছিল, সেই কালচারগুলো সমস্ত ধ্বংস হয়ে যায় এবং খানিকটা ক্রুসেডের মারফতে বলপূর্বক মানুষকে এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। যাই হোক, সে তো প্রাচীন পুরনো ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, লক্ষ লক্ষ মানুষ ক্রুসেডে মারা গেছেন। তারপরে ছিল ইনকুইজিশনের সময়ও সারা পৃথিবীতে অনেক রকমের প্রবলেম হয়েছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের গোয়াতে যখন পর্তুগিজরা আসে, তারা বেছে বেছে যারা খ্রিস্টান ছিল না বা সন্দেহ ছিল যীশু খ্রিস্টের উপর, তাদের উপর প্রবল অত্যাচার, প্রচুর অত্যাচার হয়েছে। গোয়ার ইতিহাসে এরকম রক্তাক্ত ইনকুইজিশনের ইতিহাস যারা জানেন না। যাই হোক, এই যে পেগান যারা ছিল তাদের মধ্যে প্রচলিত ছিল অনেক কিছু উৎসব। তার মধ্যে এই যে ক্রিসমাস ট্রি, এই যে এটা কিন্তু আসলে পেগানদেরই একটা প্রথা ছিল। আমাদের যেমন তুলসীর একটা বিশেষ শারীরিক স্বাস্থ্যকর ব্যাপার আছে, সেই রকমই ক্রিসমাস ট্রিরও একটা বিশেষ গন্ধ আছে এবং বিশেষ শারীরিক ব্যাপার ছিল, যে সেটা স্বাস্থ্যের ব্যাপার, সেটা ছিল ট্র্যাডিশন। সেটা পরে যখন খ্রিস্টান ধর্ম সারা পৃথিবীতে ছড়ায়, সেই পুরনো ট্র্যাডিশনটাকে রেখে দেওয়া হয় এবং সেই হিসেবে, এবং সান্টা ক্লজ যদি কথাটা দেখা হয়, সান্টা ক্লজও হয়তো দেখা যাবে যে সন্ত এরকম একটা ব্যাপার আছে। কোনো একটা হয়তো অতীতের কোনো সন্ত, সে তাকে এখন ওইটাকে কাল্পনিকভাবে সান্টা ক্লজ করা হয়েছে। যাই হোক, সেটা বিতর্কিত বিষয়, সেখানে যাচ্ছি না। ফিরে আসি যীশু খ্রিস্টের ভারতবর্ষের ব্যাপারে। তো যীশু খ্রিস্ট হঠাৎ ভারতবর্ষে কেন আসতে যাবেন, এই কোয়েশ্চেন হতেই পারে। তো যারা এই নিয়ে প্রশ্ন তোলেন তারা বলেন যে বাইবেলে বা বিভিন্ন খ্রিস্টান লিটারেচারে দেখা যায় যে 12 বছর বয়স পর্যন্ত যীশু খ্রিস্টের জীবনী মোটামুটি পাওয়া যাচ্ছে। এবার 12 থেকে 29 বছর অবধি আর কোথাও কোনো লিখিত কোনো ব্যাপার নেই। হঠাৎ যীশু খ্রিস্ট আবার 29 বছর পর আবার আবির্ভাব হন ওখানে। তো এই যে 17-18 বছর সময়টা, এটা যীশু খ্রিস্ট কি করতেন, কোথায় ছিলেন, এই নিয়ে বহু রকমের তত্ত্ব আছে। তো
যারা এই নিয়ে গবেষণা করেছেন তার মধ্যে মানে যে থিওসফিক্যাল সোসাইটি ছিল ভারতে, তার একজন প্রধান ছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত এবং আরো ওনাদের সোসাইটির অনেকে বলেছেন যে না, যিশু ওই দিকেই মধ্যপ্রাচ্যেই কোথাও এক জায়গায় সাধনা করেছিলেন। কারণ যিশু তো আসলে একজন ইহুদি বংশোদ্ভূত এবং তার জন্ম ওখানেই হয়েছিল, এবং তারপরে উনি কি ধরনের সাধনা করেছিলেন সেটা একটা মিস্টিক বলা হয়। আপনারা হয়তো অনেকে অবাক হবেন শুনলে যে ইহুদি ধর্মের একটা প্রাচীন পন্থা আছে যারা এই আমাদের যে যোগের যে চক্র, বিভিন্ন চক্র নিয়ে ওনারা সাধনা করতেন। তো হতে পারে যিশু হয়তো সেই সাধনা করেছিলেন, এই 12-18 বছর কোথাও গোপনে ছিলেন। কিন্তু আর একটা তত্ত্ব বেরিয়ে আসে যে না না, উনি ভারতবর্ষে বা তিব্বতে গেছিলেন। তো এই প্রথম যিনি এইটা নিয়ে কথা বলেন 1894 সালে একজন রাশিয়ান সাংবাদিক, তার নাম হচ্ছে নিকোলাস নটোভিচ। তিনি একটি বই প্রকাশ করেন এবং উনি বলেন যে উনি নাকি দাবি করেন যে তার নাম ছিল ঈশা, সেন্ট ঈশা। উনি নাকি তিব্বতে গিয়ে অনেকদিন ছিলেন এবং ওখানে নাকি উনি নানা রকমের পুঁথিপত্র সব খুঁজে পেয়েছিলেন। যাই হোক, এটা শুনে সারা পৃথিবী চমকে গেছিল, সারা পৃথিবী খ্রিস্টান সমাজে। আর সে কি, উনি তাহলে হিন্দু বুদ্ধিস্ট সন্ত ছিলেন? এটা কি করে হতে পারে? যিশু তো নিজের ধর্ম প্রচার করেছিলেন। আসলে যিশু কখনো নিজের ধর্ম প্রচার করেননি, এটা তার ফলোয়াররা করেছেন। যাই হোক, সেটা শুধু যদি নাই হয়, তারপরে আবার 1908 সালে লেভি এইচ ডাউলিং তার একটা বই লিখেছিলেন, যে সেই বইটাতে তিনি দাবি করলেন যে না, এই বছরগুলো তিনি ভারত, তিব্বত, পারস্য, আসিরিয়া, গ্রিস ও মিশরে যাত্রা করেন বিভিন্ন জায়গায়। যাই হোক, তারপরে নিকোলাস রোইচ বলে একজন রাশিয়ান ধর্মতাত্ত্বিক দার্শনিক 1925 সালে লাসা যান এই তিব্বতের এই মনস্ট্রিটা দেখতে, যেখানে ওই উনি রাশিয়ান যিনি পাণ্ডুলিপি পেয়েছিলেন, তিনিও বলেন হ্যাঁ আমি দেখেছি এই পাণ্ডুলিপি, ওখানে লেখা আছে ঈশা সন্ত একজন এসেছিলেন। তার পরবর্তীকালে আমাদের রামকৃষ্ণ মিশনের বিভিন্ন স্বামীজি, যেমন ত্রিগুণাতীনন্দ এবং স্বামী অবদানন্দ, নাকি ওনারা দুজনে ওখানে গেছিলেন এবং ওরাও নাকি দেখেছিলেন। এরকম একটা প্রমাণ থাকলেও থাকতে পারে, ওরা কনফার্মড হয়নি যে হ্যাঁ ওখানে হয়তো হতে পারে। আমরা বিশেষ এই গভীর এই আলোচনার মধ্যে যাব না। অনেক রকমের তর্ক বিতর্ক আছে ওনাকে নিয়ে। আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি। আমার বই যেটা সভ্যতার মন্বন্তর বা ক্র্যাশ অফ সিভিলাইজেশন, অনেক ডিটেলস দিয়েছি। যারা জানতে চান এটা পড়তে পারেন। অথবা জিসাস ইন ইন্ডিয়া বলে বিবিসি থেকে একটা সিরিয়াল করা হয়েছিল, সেটাও দেখতে পারেন। তবে আমার ব্যক্তিগত ধারণা, আমার গবেষণায় আমি কোনো প্রমাণ, একদম অকাট্য প্রমাণ পাইনি যে যীশু খ্রিস্ট ভারতবর্ষে এসেছিলেন। কাশ্মীরেও একটি সমাধি আছে যেটাকে যীশু খ্রিস্টের সমাধি বলা হয়। হয়তো সত্যি, হয়তো সত্যি নয়। হ্যাঁ, তো এই বলতে বলতে 25শে ডিসেম্বর বলতে বলতে 1লা জানুয়ারি চলে আসছে। 1লা জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম দিন, এবং আপনারা জানেন যে এই যে ইংরেজি ক্যালেন্ডার, এটার কয়েকবার বদল হয়েছে এবং বর্তমান যে ক্যালেন্ডার সেটা সারা পৃথিবীতে গৃহীত হয়। কিন্তু তার থেকেও পুরনো ক্যালেন্ডার বিক্রম সম্বত ক্যালেন্ডার, যেটা ভারতবর্ষের অতীতের আছে, সেটা এখনো আমরা অনেকেই ব্যবহার করি। এবং বাংলা ক্যালেন্ডার তার অনেক পরে হয়েছে, এবং সেই বাংলা ক্যালেন্ডার নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে যে বাংলা ক্যালেন্ডারটা নাকি আকবর শুরু করেছিলেন বা এরকম। কিন্তু এটা সত্যি নয়, রাজা শশাঙ্ক এই বাংলা ক্যালেন্ডার শুরু করেছেন। ক্যালেন্ডার কথা শ্রী শ্রী সারদা মা, সেই সম্বন্ধে তুমি যদি একটু বলো। সারদা মায়ের অ্যাকচুয়ালি জন্ম ডিসেম্বরে, ওনারও 22শে ডিসেম্বর এই পেরোলো। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা সৌভাগ্য করে আমরা মাকে পেয়েছি আমাদের মধ্যে। উনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সহধর্মিণী ছিলেন প্রত্যেক ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে, এবং মা রূপে যেই ভাবে উনি আমাদের মধ্যে বিরাজ করছেন সব সময়, সেটা ভাবলেও আমাদের ভীষণ ভালো লাগে। তো মাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার জানুয়ারি 1 তারিখে চলে আসি। এই তারিখে, ইংরেজির তারিখে, তিথি হয়তো আমাদের পঞ্জিকা মতে তিথিতে আলাদা। ওই দিন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ওই দিন নিজেকে একদম খুলে দিয়েছিলেন, কল্পতরু সেজে গেছিলেন।
উনি ওনার শিষ্যদের বললেন, তোরা আজকে যা চাইবি তাই পাবি। এবং এটা একটা বিশেষ দিন। তো সেই দিন উনি যেদিন এই কল্পতরু দিবস, সেটা এই 1 জানুয়ারি, আমরা অনেকেই এই কল্পতরু দিবসটি পালন করি। এবং তার শেষ বাণী ছিল, শেষ কথাটা ছিল, তোদের চৈতন্য হোক। তো আমরা আশা করি আমরা যারা শুনছি বা দেখছি, আমাদেরও যেন ঠাকুর কৃপা করেন, একটু চৈতন্য বাড়ুক, যাতে পৃথিবীতে এই যে বিভিন্ন রকমের হিংসাত্মক কার্যকলাপ, দুর্বৃত্তি কার্যকলাপ ভারতবর্ষে এবং বাংলার সমাজে যে সমস্ত অনেক রকমের মানে অকল্পনীয় ঘটনা ঘটে চলেছে, ঠাকুর তাদের সবাইকে চৈতন্য দিন, যাতে মানুষের সুমতি হয়। আর একটা জিনিস আমরা ভুলে গেছি, 25শে ডিসেম্বর আরো দুটো কারণে বিখ্যাত। এই সময়, এই ডিসেম্বর মাসেই এত এত ঘটনা ঘটেছে যে না বললে মানে মনে হচ্ছে যেন সবটা বলা হলো না। ডিসেম্বর মাসে এই সময় স্বামী বিবেকানন্দ গেছিলেন কন্যাকুমারী। কন্যাকুমারীতে উনি পুজো দিয়ে উনি সাঁতার কেটে, এখন যেটা বিবেকানন্দ রক, সেখানে যান রাত্রিবেলায়। সেখানে গিয়ে তিনি ঘোর তপস্যা করেন এবং সেখানে উনি ভারতবর্ষের ভবিষ্যতের রূপ, মানে ভারত জননীর যে রূপ, সেটা দেখতে পান কন্যাকুমারীর পুজো দেওয়ার পর, ওখানে ধ্যান করার পর। এটা একটা বিশেষ দিন। এবং সেই স্বামীজির ভিশন থেকেই অ্যাকচুয়ালি বা এখন যে আধুনিক ভারত, তার যে উন্মেষটা হলো, সেটা রাজা রামমোহনের পর ঠাকুর এলেন, ঠাকুরের পর স্বামী বিবেকানন্দ এলেন। এই সব মিলিয়ে একটা বিরাট একটা ঘটনা ছিল এই ডিসেম্বর মাসে। সম্ভবত এটা 25শে ডিসেম্বরই। আরো একটা বড় ঘটনা ঘটেছিল ওই দিন, 25শে ডিসেম্বর। বলতো কি? ওই দিন ঠাকুর চলে গেছিলেন, তারপরে এই বিবেকানন্দের কয়েকজন শিষ্যকে নিয়ে ওই দিন আমরা ঠিক করলেন যে আমরা রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠা করব। তো সেই রামকৃষ্ণ মিশনের মঠের প্রতিষ্ঠারও একটা ইতিহাস রয়েছে এই ডিসেম্বর মাসে, যেখানে মাত্র গুটি কয়েক শিষ্য ঠাকুরের তারা একসাথে হয়েছিলেন। যাই হোক, আবার 1 জানুয়ারিতে ফিরে আসি। 1 জানুয়ারিতে যে কল্পতরু দিবস অনেকে পালন করেন, যারা নববর্ষ পালন করছেন ইংরেজি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর এই নতুন বছর যেন সবার মঙ্গলময় হোক, ভালো হোক, এটাই কামনা করব। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের জন্মদিন হলো 1 জানুয়ারি। সত্যেন্দ্রনাথ বোসের যে কৃতিত্ব, ওটা আমরা বাঙালিরা তো ভুলেই গেছি, ভারতবর্ষ বোধহয় ভুলে গেছে, কিন্তু পৃথিবী মনে রেখেছে। তার বোস আইনস্টাইন থিওরি, ওনার নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, মানে একবার নয় দুবার হয়তো পাওয়া উচিত ছিল, কিন্তু যে কোনো কারণেই হয়নি সেই সময়। কিন্তু ওনার যে অবদান সেই সময়, এবং তার সঙ্গে জগদীশচন্দ্র বসু, তারপরে মেঘনাদ সাহা, সিভি রামন, এরা সব একসঙ্গে ছিলেন, প্রফুল্লচন্দ্র, আচার্য প্রফুল্লচন্দ্র, এদের যে অবদান, বিশেষ করে সত্যেন বোস এবং সিভি রামন এবং মেঘনাদ সাহা, তাদের আর জগদীশচন্দ্র, এদের কাজ আজকে শতবর্ষ পরে নাসার বিজ্ঞানীরা, পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা তাদের তত্ত্বের উপর নির্ভর করে বহু কিছু কাজ করছেন, তাদের তত্ত্ব নির্ভর করে। সুতরাং সত্যেন বোসকে আমাদের প্রণাম জানাই আজকের এই জানুয়ারি মাসের জন্মতিথিতে। এইবার বিপ্লবীর মধ্যে আমরা তো শ্রী অরবিন্দের কথা জানি। বারিন ঘোষ শ্রী অরবিন্দের ভাই। বারিন ঘোষ বিরাট বড় মাপের বিপ্লবী ছিলেন। আলিপুর বোমা মামলায় উনিও জড়িয়েছিলেন। অরবিন্দ ছাড়া পেলেও ওনাকে দ্বীপান্তর দেওয়া হয়েছিল, যাই হোক পরে ঘুরে এসেছিলেন। ওনার জন্মদিন হচ্ছে 5 জানুয়ারি 1880 সালে। আর 12 জানুয়ারি কে জানেন না? 12 জানুয়ারি কার জন্মদিন? আমাদের স্বামীজির জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি। সেই যে একটা ছোট্ট জীবন উনি ভারতবর্ষের সন্তান হয়ে মায়ের কাছে দিয়ে গেছেন, আমাদের কাছে দিয়ে গেছেন। সেই জীবনের যে ভারতবর্ষের যে নব উন্মেষ, রাজা রামমোহন রায় যে কাজটা শুরু করে দিয়ে গেছিলেন, আমার মনে হয় স্বামী বিবেকানন্দ সেটাকে কমপ্লিট করেছিলেন। তাদের যে উদ্দেশ্য, ভারতের পুনর্জাগরণের যে কাজটা, এবং স্বামীজির সঙ্গে যুক্ত হয়েছিলেন, তার কাজে অনুপ্রাণিত হয়েছিলেন। সিস্টার নিবেদিতার কথা না বললেই নয়, তিনি বিপ্লবীদের সঙ্গে ডিরেক্টলি কাজ করেছেন। বাংলা, ভারতবর্ষের শিল্প এবং সাহিত্য নিয়েও
মানে নিবেদিতা আর একটা চরিত্র বলতে গেলে আবার একটা এপিসোড হয়ে যাবে, সেটি আমাদের একটা এপিসোড করা হয়েছে। করা হয়েছে। আর তাছাড়া এই যে বোমের কথাটা বলেছিলে, বোম বানানোর ব্যাপারটা, তখন নিবেদিতার কাছে উল্লাসকর দত্ত উনি বলেছিলেন উনি বোম বানাতে চান। যখন প্রচণ্ডভাবে রেভলিউশন চলছিল, আমাদের স্বাধীনতা সংগ্রাম চলছিল সারা ভারতবর্ষে, বিশেষ করে বাংলাতে, তখন নিবেদিতা কিন্তু ওনাকে জগদীশচন্দ্র বসুর কাছে যেতে বলেছিলেন। জগদীশচন্দ্র বসুর তখন একটা ল্যাব ছিল, সেই ল্যাবেরও তো মানে নিজেই সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে সেই ল্যাব বানাতেন, মানে রাস্তা থেকে জিনিসপত্র কুড়িয়ে এনে সেই সব ল্যাবের ইনস্ট্রুমেন্ট বানাতেন উনি। উনি যে কি লেভেলের সায়েন্টিস্ট ছিলেন এখনো সেটা আমরা মানে বুঝতে পারি, মূল্যায়ন করতে পারি না। আর সেই ক্ষেত্রে উনি আবার জগদীশচন্দ্র বললেন এই এরিয়াটা আমার খুব একটা জানা নেই, উনি আবার প্রফুল্ল চন্দ্রর কাছে উনাকে পাঠিয়ে দিলেন, বিরাট বড় যিনি রসায়নের বিজ্ঞানী ছিলেন। তো তারপরে আবার সায়েন্সেরই বাংলায় যে রমন এফেক্ট, তার রমন স্পেকট্রোস্কোপি, সেইগুলো এখন ক্যান্সারের ডিটেকশনের জন্য সেই সব টেকনোলজি ইউজ হচ্ছে, সেই সব সায়েন্স ইউজ হচ্ছে। তো বেসিক্যালি যখন বাংলায় স্বাধীনতার বিপ্লব চলছে ব্রিটিশদের থেকে, তখন একটা বিজ্ঞানের বিপ্লব ঘটছে, এবং সেই বিপ্লব কে ঘটিয়েছিলেন, কলকাতায় বসে কে করেছিলেন, সেটা হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়। তো আশুতোষ মুখোপাধ্যায় সেই সময় এনাদের সব নিয়ে এলেন, সিভি রমন, তারপরে মেঘনাথ সাহা, এদেরকে সমস্ত মোটামুটি তাদের গাইডেন্স দিয়ে, তিনি নিজেও তো একটা পলিম্যাথ ছিলেন, ম্যাথামেটিশিয়ান, সায়েন্টিস্ট, মানে বিরাট মাপের মানুষ ছিলেন স্যার আশুতোষ, কিন্তু তারও মূল্যায়ন আমরা ভুলে গেছি। তো যাই হোক, এবার যার কথা আমরা সব থেকে বেশি বলার কথা এই জানুয়ারি মাসে, তিনি হচ্ছেন 12ই জানুয়ারির পর 23 জানুয়ারি। 23 জানুয়ারি যে বিশেষ দিন, সেটা হচ্ছে আমাদের জাতীয় মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তিথি আলাদা। তো তার যে কাহিনী, তারও ইতিহাসটা এমনভাবে লেখা হয়েছে, খানিকটা তার নিজেরই এটা স্ক্রিপ্টিংটা তার নিজেরই খানিকটা ছিল বললে বলা যায়। তো নেতাজি যে প্লেন ক্র্যাশে মারা যাননি তাইহোকু বিমানবন্দরে, এটা মানে একদম বিয়ন্ড ডাউট এটা প্রমাণিত হওয়া সত্ত্বেও ভারতের সরকার বা ভারতের শিক্ষা ব্যবস্থা এখনো একটু আবছা ভাবে বলে না না ওই দিনই নেতাজি মারা গেছিলেন। কিন্তু নেতাজি যখন খবর এলো যে উনি প্লেন ক্র্যাশ হয়েছে, উনি মারা গেছেন, তো ওনার যখন শ্রাদ্ধ করা হচ্ছে বাড়িতে, হঠাৎ গান্ধীজির টেলিগ্রাম এলো যে না 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 উনি মারা যাননি, তোমরা শ্রাদ্ধ করো না। এই যে মিস্ট্রিটা, এটা আমাদের এক বাঙালি আর একজন অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ এটা নিয়ে প্রচুর গবেষণা করেছে, এবং তারও আগে আরো অনেক মানুষ গবেষণা করেছেন। আমার মনে আছে বরুণ সেনগুপ্ত, যিনি বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা বোধহয় ছিলেন, তিনি একটা ছোট্ট বই লিখেছিলেন, নেতাজি মারা যাননি, এরকম একটা কিছু বই ছিল। ডক্টর মধুসূদন পাল, আমাদের এখন ডক্টর মধুসূদন পাল সহ আরো অনেকেই নিয়ে গবেষণা করছেন। তো এটার উপর একটা সিনেমা হয়েছে, গুমনানি বাবা, এই সমস্ত নানা রকম চর্চা চলছে। তো নেতাজি এই রহস্যটা নেতাজি নিজেই খানিকটা বানিয়েছিলেন, যে উনি ডিসেপশন, মানে যে যুদ্ধ শেষ হয়ে গেল তখন যদি উনি ধরা পড়েন তাহলে নির্ঘাত ওনার মৃত্যুদণ্ড দেওয়া হবে, যেহেতু অন্য পক্ষ হেরে গেছিল। আজ অব্দি তার এগেনস্টে ওই যুদ্ধাপরাধী তাগমাটা রয়েছে। তো অনেকেই বলেন যে কেন নেতাজি কেন ফিরে আসেননি দেশে, তিনি যদি বেঁচেই থাকতেন। সেটা একটা দীর্ঘ কাহিনী, সেটা আপনারা এই চন্দ্রচূড় অনুজ ধরের বই থেকে পড়ুন, ডক্টর মধুসূদন পালের অনেকগুলো পডকাস্ট আছে, ওখানে শুনুন, আপনারা জানতে পারবেন। তো 23 জানুয়ারি যখন এসে গেল, তাকে আমাদের আগাম শ্রদ্ধা জানিয়ে রাখলাম নেতাজিকে, যার বিশাল মূর্তি দিল্লিতে একদম মানে রাজপথে বসানো হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বসিয়েছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা সবাই একসাথে আসুন, তাকে শ্রদ্ধা জানাই। কলকাতা বিমানবন্দর, যেটা নেতাজি সুভাষচন্দ্রের নামে, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা হয়, সেখানে কিন্তু এই
বামফ্রন্ট কমিউনিস্ট আমল থেকেই আস্তে আস্তে ব্যবসাপাতি গোটাতে শুরু করে এবং এখন মানে বড় ব্যবসা ইন্ডাস্ট্রি নেই বলেই চলে বেঙ্গলে, সমস্ত হেডকোয়ার্টার চলে গেছে। তার ফলে কি হয়, বিমান বাহিনীগুলো দেখে যে কজন লোক যাওয়া আসা করছে কলকাতায়, ফলে ইন্টারন্যাশনাল ফ্লাইট সব বন্ধ হয়ে গেছে। কিছু সংখ্যা অনেক কমে গেছে। একসময় ব্রিটিশ এবং ফরাসি এবং অন্যান্য এয়ারলাইন সব ডিরেক্টলি কলকাতায় এসে নামতো, এখন আর তারা নামে না। কিন্তু ভালো খবর হলো যে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প নিয়েছেন যে 2025 সালের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরকে আরো বড় করে একটা নতুন টার্মিনাল বসিয়ে সেখানে আন্তর্জাতিক বিমান বন্দর করা হবে এবং নানা রকমের সুবিধা, নতুন সুবিধা এবং ডিরেক্ট ফ্লাইট। অলরেডি আমরা শুনছি যে ব্রিটেন মানে ইউকে এবং ফ্রান্স থেকে তারা অলরেডি ঠিক করেছে তারা প্লেন আসবে এবং আরো যে সমস্ত প্লেন ট্রানজিট হয়ে যেত দিল্লি টিল্লি হয়ে, তারা এখন সরাসরি কলকাতায় আসবে। তো এটা হওয়ার ফলে যারা বিমান যাত্রী তাদের তো সুবিধা আছেই, কিন্তু এর থেকে বোঝা যায় একটা অর্থনৈতিক উন্নতির দিকটাও কেন্দ্রীয় সরকার দেখছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে এখানে এয়ারপোর্টটা করা হচ্ছে এবং ভারতের সুরক্ষার জন্য একটা ব্যাপার যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক। এবং আরো কিছু এবছর আমি শুনেছি যে কলকাতা বিমানবন্দরে প্রায় এখন 2.5 কোটি লোক, 2.6 করোড় লোক প্রতি বছর কলকাতা বিমানবন্দর আসে, সেটা বেড়ে দাঁড়াবে 4.5 কোটিতে পৌঁছবে আশা করা যাচ্ছে 25 সালের শেষের মধ্যে। এবং আরো এই বছর আমি যেটা শুনলাম যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার 158টা বিমানবন্দর আছে আমাদের এখন, ওটা 50টা বাড়িয়ে 2028 সালের মধ্যে আরো 50টা বেড়ে 208টা বিমানবন্দর হবে। এবং কলকাতাও আমাদের বাগডোগরা এবং দুর্গাপুরের এয়ারপোর্ট ছাড়াও আর একটা এয়ারপোর্ট কোথাও হবার, কোচবিহার একটা এয়ারপোর্ট হওয়ার কথা শুনছি। এবং অন্যান্য যেসব এয়ারপোর্ট গুলো পুরনো এয়ারপোর্ট সেগুলো আবার নতুন করে রিনোভেট করা হবে সেটাও শুনছি। যাই হোক, বলি বাংলা আবারের কি প্ল্যান 2025 সালে? বাংলা আবারের বিভিন্ন প্ল্যান আছে, তার মধ্যে একটা তো যেটা বাংলা আবার কুম্ভ পরিচালনা সমিতির সাথে যুক্ত হয়ে যে কুম্ভ করছে, এটা এই বছর 4th ইয়ার। রিসার্চ করে বার হয়েছে যে 700 বছর আগে কুম্ভ হতো আমাদের ত্রিবেণীতে এবং গবেষণা করে জানা গেছে এবং বিভিন্ন মঙ্গল কাব্যে বাংলার ত্রিবেণীতে কুম্ভের কথা রয়েছে। তো সেই কুম্ভ আমরা করছি এবং কুম্ভের বিরাট তাৎপর্য আছে, যেটা সামাজিক এবং ধার্মিক, আধ্যাত্মিক বলবো আমি তাৎপর্য। মানুষকে একত্র করা, আধ্যাত্মিকতাকে জাগানো, মানুষকে একত্র করা এবং মানে তার সাথে সাথে আশেপাশের এরিয়াতে বাণিজ্য কে বাড়ানো। তো অনেক রকমই তথ্য যেগুলো আমরা পেয়েছি গবেষণার পর, 700 বছর পরে আমরা এই কুম্ভকে পুনরুজ্জীবিত করেছি ত্রিবেণীতে, সেটা একটা ব্যাপার। প্লাস আমরা জাদুঘরের সাথেও কাজ করছি। ত্রিবেণী উন্নয়ন পরিষদ, একটা পরিষদ তৈরি করা হয়েছে যেটা আমরা ত্রিবেণীর উন্নয়নের জন্য কাজ করব নানান রকমের। তার মধ্যে একটা হচ্ছে মিউজিয়াম, ত্রিবেণীতে লোকাল যেসব জিনিসপত্র, আর্কিটেকচারাল জিনিসপত্র যেগুলো পাওয়া গেছে সেইগুলো নিয়ে আমরা একটা মিউজিয়াম ত্রিবেণীতে করার কথা ভাবা হচ্ছে এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে। ওটার একটা শোকেস করা হয়েছিল 3-4 মাস আগে, ওটা এখন পুরোপুরিভাবে করা হচ্ছে। সেটা আমাদের ভারতীয় জাদুঘর ওনাদের সাথে আমরা কাজ করছি। ডক্টর সায়ন ভট্টাচার্য আমাদের এতে বিশেষভাবে সাহায্য করছেন এবং ওনাকে অনেক ধন্যবাদ। প্লাস আমরা দুর্গোৎসব যেমন করে আসছি ওই রকমই আমরা দুর্গোৎসব প্রোগ্রামও করব। আমরা আরো বই পাবলিশ করছি, আমাদের পানিনি প্রকাশন থেকে বই পাবলিশ হচ্ছে, সেটাও বাংলায় নানান বই পাবলিশ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি, যেমন কীর্তনকে আবার নতুন করে রিভাইভ করা। কীর্তন তো
হচ্ছে, আবার অনেকেই কীর্তন ভুলেও যাচ্ছেন। তো সংস্কৃত ক্লাসকে আমরা শুরু করেছি প্রায় 2 বছর 2.5 বছর ধরে আমরা সংস্কৃত ক্লাস করাচ্ছি। বাচ্চা থেকে বড়রা প্রত্যেকে অনেকে জয়েন করছেন। এবার কুম্ভতে আমাদের সংস্কৃত যে স্কুল আছে, যেটা বাংলাবার থেকে করানো হচ্ছে, তার তরফ থেকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। নানান রকমের পল্লীগীতি, ফোক সংস, এগুলোর উপরেও বাংলা আবার কাজ করছে। আর তারপরে রাজভবনের ট্যুর, মিউজিয়ামের ট্যুর, এগুলো তো আছেই। ত্রিবেণীতে একটি মিউজিয়াম এবং রিসার্চ সেন্টার করার যে পরিকল্পনা, সেটা আমরা কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে আশা করছি অনেক হেল্প হবে। এবং যেটা হৈমন্তী বলল, ত্রিবেণী যেটা ভারতীয় জাদুঘর কলকাতায়, তাদের সাহায্যে এবং কিছু স্থানীয় ইয়াং জেনারেশনের উঠতি আর্কিওলজিস্ট যারা, তারাও হাত দিচ্ছে আমাদের এই কাজে। তো ওটা হলে তো খুবই ভালো হবে। ওখানে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে আমাদের গোটা বাংলায়। তো ত্রিবেণী সপ্তগ্রামের প্রচুর ইতিহাস, এখনো পর্যন্ত অনেক কিছু যেগুলো প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শনগুলো আছে হারিয়ে যাচ্ছে, আমরা সেগুলোকে নিয়ে এক জায়গায় করে এক জায়গায় রাখার আমাদের ইচ্ছা। এবং এটাতে আমরা যৌথভাবে লোকাল মিউনিসিপ্যালিটি, বাংলা আবার এবং ত্রিবেণী উন্নয়ন পরিষদ সবাই মিলে এটাকে আমরা করার চেষ্টা করছি ভারতীয় জাদুঘরের সঙ্গে। যেটা 25 সালে যেটা গত 2 বছর আমরা করেছি বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা এবারও আমরা করব। সেটা তার আগে বলে দিই তারিখগুলো। ত্রিবেণী কুম্ভ, যেটা আমাদের বঙ্গীয় কুম্ভ, সেটা হবে এবছর 11, 12, 13 ফেব্রুয়ারি ত্রিবেণী বাঁশবেড়িয়া ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে। এবং আশা করছি এই মিউজিয়ামটা ওই সময় যদি শুরু করা যায়, উদ্বোধন করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আমরা শুরু করছি 2 বছর আগে, সেটা এবার 3য় বছর। আমরা আশা করছি এটা 15 থেকে 18 ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটা আমরা সত্যজিৎ রায় ইন্টারন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউট, যেটা সেখানে আমরা করেছি এবং এবারও সেখানে করার পরিকল্পনা চলছে। এবং এবার আরো অনেক তারকারা আসবেন, বাংলার তো আছেনই, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতের বাইরে থেকেও বেশ কিছু মানুষের আসার কথা আছে। এর মধ্যে একটা ছোট্ট করে বলে নিই, আমাদের যোগের উপরেও বাংলা আবার প্রোগ্রাম করে, যোগ, মেডিটেশন, প্রাণায়াম। তো এই আমরা ডক্টর সিং, এনপি সিং, উনি একজন আয়ুর্বেদিক ডাক্তার। উনি যোগ মেডিটেশনেও বিশেষ ভাবে উনি চিকিৎসা করেন। অনেক দিন ধরেই উনি আমাদের সাথে রয়েছেন। আমরা আমাদের বাংলা আবার অত্যন্ত ধন্য নিজেকে মনে করে যে উনি আমাদের সাথে কাজ করছেন। এবং কুম্ভ পরিচালনা সমিতি থেকেও এই কুম্ভেও ওনার যোগের অনুষ্ঠান থাকবে আমাদের এই একদিনে 11 তারিখে, 11 ফেব্রুয়ারি। 51টি শক্তিপীঠ ভারতবর্ষের উপমহাদেশে রয়েছে, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা মিলিয়ে, বাংলাদেশ মিলিয়ে 51টি শক্তিপীঠের মধ্যে 13টি শক্তিপীঠই আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দোরগোড়ায়। কিন্তু সেই মা, সেই শক্তি, সেই শিব শক্তি, আমরা তাদেরকে ভুলে গেছি। তো আমরা প্রথমবার যেবার কুম্ভ মেলা করেছিলাম 2022 সালে, তখন থেকে আমরা ঠিক করেছি আমরা এই সমস্ত শক্তিপীঠের পরিক্রমা করব। সেখানকার জল, ফুল, মাটি নিয়ে এসে আমরা কুম্ভের সময় এখানকার গঙ্গায়, ত্রিবেণী গঙ্গায় সমর্পণ করব। এবারও এই প্রোগ্রাম অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে, শক্তিপীঠ পরিক্রমা। আপনারা যদি কেউ যোগ দিতে চান, শুধু শক্তিপীঠ নয়, আশেপাশের অনেক মন্দির এবং তীর্থস্থানে আমরা ভ্রমণ করব এই সময়। তো যদি কেউ চান, আপনারা যোগদান দিতে পারেন। তো অনেকক্ষণ কথা হলো, তো এবার ফিরে আসি ভবিষ্যতের কথায়। তো ভবিষ্যতে একটা তো বাংলা আবার কি প্ল্যান, আমাদের কি অনুষ্ঠান, সেসব হলো। তো সেই হিসেবে দেখতে গেলে বাংলার ভবিষ্যৎটা কি, 2025 সালে বাংলা কি চায়। যাই হোক, আগামীতে কি হবে আমরা আগামীতেই দেখব। তো তার আগে এই বছরকে আমরা বিদায় জানাই। আসুন, বছরের বিশেষ শুভেচ্ছা। এবং আপনারা আমাদের চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।
তবেই আমরা আরো উৎসাহ পাবো। আমি আর একটা খবর না দিয়েই পারছি না, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমার দ্বিতীয় বইটি কবে প্রকাশিত হবে। দ্বিতীয় বই অমৃতস্য পুত্রা, এটা ফেব্রুয়ারি মাসে দিল্লিতে নতুন করে প্রকাশিত হচ্ছে প্রথমবার, এবং আশা করি আপনারা সেই বইয়ের কপি পাবেন। এবং তার বিষয়বস্তু সম্বন্ধে আজকে একটা উল্লেখ করলাম না, কিন্তু বুঝতেই পারছেন সভ্যতার মন্বন্তরের পর বইয়ের বিষয় কি হতে পারে। আজ এখানেই আমরা বিদায় নিচ্ছি। সবাইকে বোস্টন থেকে নমস্কার এবং শুভেচ্ছা।